প্রিয় সাহিত্যপ্রেমী সম্মানিত সুধীজন, আমি রাজীব কুমার দাস আপনাদের জানাই সালাম, আদাব ও নমস্কার। নিকুঞ্জ নিকেতন একটি প্রজন্মের কথা বলে, যে প্রজন্ম বয়সের শেষ ধাপে এসে দাঁড়িয়ে। এই প্রজন্মের জন্য তার পরিবার অনেক কিছুই করে, তারপরও অসম্পূর্ণ থেকে যায়। তাহলে গ্যাপটা কোথায়? কোথায় তাদের ব্যর্থতা, নাকি প্রজন্মের সাথে প্রজন্মের একটা যুদ্ধ? নতুনদের সাথে টিকে থাকা লড়াইয়ে কেন পিছিয়ে পড়ে সেই প্রজন্ম? এমনই কিছু প্রশ্নের জবাব খুঁজে নেয়ার চেষ্টায় রচিত নিকুঞ্জ নিকেতন। একটি বাড়ি অবশেষে বৃদ্ধাশ্রমে কিভাবে পরিণত হয়, সেই কথাই বলে নিকুঞ্জ নিকেতন। কয়েকটি পর্বের মাঝে চলুন জেনে নেই। প্রতিটি পর্ব শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নিন এবং সাথেই থাকুন। চলুন তাহলে প্রথম পর্বে শুনি। বাক্যটা ছিল, শেষ ভালো যার সব ভালো তার। জীবনের শুরু বা মাঝামাঝি অংশ ভালো হলেও শেষটা কি আদৌ ভালো হয়? যদি হয়ে থাকে তাহলে শতাংশে তা কতটুকু? মানব জীবন এক বিভীষিকাময় রহস্য, যার অঙ্কের হিসাব কষা হয় একরকম আর সমাধানটা অন্যরকম। বিচিত্র এক জীবনধারা, বিচিত্রতার রূপ। শৈশব কৈশোর কাটিয়ে বয়সটা যখন পৌর ছুতেই দায়িত্ববোধের বোঝা, চাপ, সহনশীলতা ইত্যাদি বিষয়গুলো নিয়ে এগিয়ে যেতে হয়, ঠিক যেন রেলগাড়ির মতো, যেখানে দায়িত্বশীল ব্যক্তিটা ইঞ্জিন আর নির্ভরশীলরা তার বগি। ইঞ্জিন দুর্বল হলেই তার উপরে নির্ভরশীলরা পিছিয়ে পড়বে, তাই থেমে যাওয়া চলবে না, ছুটতে হবে অবিরাম, একের পর এক, এদিক ওদিক। লোকে বলে বাঁচার তাগিদে জীবনের সকল আয়োজন। আমার কাছে বিষয়টা সেরকম মনে হয় না। আমরা একদিন মারা যাব এবং মৃত্যুর আগে সবকিছু গুছিয়ে দিয়ে যেতে হবে। এজন্য এই জীবনের সকল আয়োজনগুলো। বেঁচে থাকা প্রতিদিন কতটা সত্য তা জানা নেই, তবে একদিন মৃত্যু, সেটা ধ্রুব সত্য। আমরা সারা জীবন এটা থেকে পালিয়ে বেড়াই। একদিকে জীবনটা লালসা দিয়ে আমাদের আগে ছুটে চলে, আমরা ছুটি তার পেছনে, আবার মৃত্যুটাও একই গতিতে ছুটে বেড়ায় আমাদের পিছনে। এভাবে ছুটতে ছুটতে প্রতিযোগিতায় ক্লান্তিতে একসময় হাঁপিয়ে উঠি, গতি কমে যায়। তারপর ধীরে ধীরে জীবনটা অনেক দূর যেতে থাকে। অন্যদিকে মৃত্যুটাও কাছে আসতে আসতে হঠাৎ ছুঁয়ে যায়, আর আমরা আউট হয়ে যাই। আগে ছুটে গিয়ে তখন জীবনটা জিতে যায়, আবার আমাদের ছুঁয়ে মৃত্যুটাও একইভাবে জিতে যায়। শুধু হেরে যায় আমরা মানুষগুলো। পার্কের বেঞ্চিতে বসে ভাবনাগুলো যেন ডানা মেলেছে। নগরীর পার্কগুলো শেষ বয়সী মানুষদের জন্য একেবারে আপনজনের মতো। এটা এমন একটা স্থান যেখানে নিজেকে অকেজো মনে হয় না। আশপাশে সকলেই যান্ত্রিক, আর এই পার্ক আমাদের মতো শেষ বয়সীদের কাছে পুনরায় নিজেকে ফিরে পাওয়ার একটি উপকরণ। পার্কের অলস বেঞ্চিতে বসে নিজেকে মেপে নেওয়া যায়, ভেবে নেওয়া যায় নিজের মতো করে। কর্ম থেমে গেলেও জীবন তো আর থেমে থাকে না। বিরামহীন গতিতে বয়ে চলে আদি থেকে অন্ত। মানব জীবনের শেষ যে ধাপ আছে তাকে আমরা বার্ধক্য বলি, যেখানে সারা জীবনের সঞ্চিত কত কিছুই ধীরে ধীরে অপরিচিত হয়ে ওঠে। এ বয়সটাতে চোখের দৃষ্টিশক্তি কমে যায়, কর্মক্ষমতা, মেধা, মননশীলতা, উচ্চাকাঙ্ক্ষা ইত্যাদি বহু কিছুই থাকে না। আর যা থাকে সেটা হলো সারা জীবনের অভিজ্ঞতা, একটা অলস বেঞ্চি, কিছু প্রেসক্রিপশন ও বোঝাই করা একটা ওষুধের বাক্স, একটা খেতাবি নামযন্ত্রে। সোসাইটিতে যাকে বলা হয় প্রবীণ। নবীনদের সাথে প্রতিযোগিতায় এই প্রবীণটা যেন হাঁপিয়ে ওঠে, আর তখনই ঘটে অসামঞ্জস্যতা। নবীন আর প্রবীণদের মাঝে একটা ব্যবধান থাকবে, এটা অস্বাভাবিক কিছু না। তারপরও কোথাও যেন একটা কিছু মিলে না, আর তাই মানিয়ে নেওয়াটা হয়ে ওঠে অপ্রতুল। কখনো মাথা উঁচু করে বেঁচে থাকা মানুষটা শেষ বয়সে এসে কেমন যেন নিজেই নিজের কাছে নুয়ে পড়ে। সত্যাটা তখন
এমনভাবে ক্ষয় হতে থাকে যেন তার অস্তিত্বে মরিচা পড়েছে। একটা সময় কাউকে যখন আশীর্বাদ দিতে শুনতাম, আয়ুষ্মান ভব, অর্থাৎ দীর্ঘজীবী হও, তখন মনটা প্রসন্ন হয়ে উঠত। কিন্তু বয়সের এই শেষ ধাপে আজ বুঝি এটা আশীর্বাদ না, জীবনটা দীর্ঘ হওয়া অনুচিত। কারণ শেষ বয়সে মানুষগুলোর দায়িত্বের ঝুলিটা ফেলে দিয়ে অসহায়ত্বের বোঝাটা চাপিয়ে নেয়। এক সময়ে অর্জিত অর্থ, সম্পদ, প্রতিপত্তি সবকিছুই কেমন যেন এক এক করে স্থানান্তরিত হতে থাকে অন্য হাতে। তারপর আগলে রাখা আপনজনের কাছে নিজেকে মনে হয় অসহায়। শ্রীমদ্ ভগবত গীতার তথাকথিত প্রবচনটা তখন বাস্তবতার রূপ নেয়। আজ যা তোমার কাছে আছে তা পূর্বে অন্য কারো কাছে ছিল, আর আগামীতে হবে অন্য কারো। পরিবর্তনটাই জীবনের নিয়ম। না, থাক এসব। এমনটা কেন ভাবছি? এগুলো ভাবলে মন কেমন যেন ভারী হয়ে ওঠে। কি হে নরেন্দ্র দা, চলে আসলে তাহলে? তা বাকি সব কোথায়? আসবে এক এক করে। আজ পিটারের কাছ থেকে তার বিষয় শুনতে হবে। কি লাভ হবে শুনে? পরিবারগুলোর তো এটা নিত্য বিষয়। আমাদের তাতে মাথা না ঘামালেই ভালো। মাথা না ঘামাতে চাইলেও ঝামেলা তো আর শেষ হবে না। তাছাড়া সমস্যাগুলোর সমাধান প্রয়োজন। অনিমেষ, আমাদের জীবনের প্রত্যেকের লড়াইটা তার নিজেকেই লড়তে হয়। আমরা প্রতিটি মানুষ একজন যোদ্ধা, বুঝলে? ওহে দাদারা, তোমাদের দেরি দেখে আমি নিজেই এক রাউন্ড শেষ করলাম। একটু বসে নেই, তারপর একসাথে আরেক রাউন্ড দিয়ে আসবো। আরে, নাম না নিতেই বান্দা হাজির। তা অনেকদিন বাঁচবে সরবার? নরেন্দা, আমাকে কভু এ কথা আর বলবে না। জীবনটাকে আর বয়ে বেড়াতে চাই না। এখন শেষের পালা, আর ভালো লাগছে না। বেঁচে থাকা কেমন যেন অভিশাপের মতো মনে হয়। যতক্ষণ বাইরে থাকি ততক্ষণ নিজেকে আগলে রাখি, তারপর যখন আপনজনের কাছে পৌঁছি কেমন যেন খাপ খাইয়ে নিতে পারি না। আর পারি না বলেই নিজেকে বড় বেশি অকেজো মনে হয়। মনে হয় এই রাস্তার পাথরটাও আমার চেয়ে একটু বেশি দামি। কি ব্যাপার, আজকাল কি মিলছে না পরিবারের অন্যদের সাথে? না, বিষয়টা মিল অমিলের না, তাহলে আত্মসম্মানের, নিজস্ব সত্তার। অবসরের পর ভেবেছিলাম ছেলে মেয়েদের নিয়েই কাটিয়ে দিব বাকি জীবন। ছেলেমেয়েরা যেভাবে মূল্যায়ন করছে আগামীতেও কেটে যাবে। কিন্তু আমি ভুল ছিলাম। চলো ওঠো, শেষ রাউন্ডটা দিয়েই চলে যাই বাসায়। এত তাড়া কেন ভাই? বাসায় কোনো আয়োজন হবে মনে হচ্ছে। কোথায় রে ভাই, এখন কি আর সে বল আছে? বয়স ষাটোর্ধ্ব, এই বয়সে দৌড়ঝাঁপ হয়ে ওঠে না। জীবনটা এখন প্রেসক্রিপশনের পাতা গুনে, বুঝলে সারোয়ার? বেশ বললেন দাদা। ছেলে মেয়েদের চাইতে ওষুধের বাক্সটা এখন বেশি আপন মনে হয়। তোমাদের সাথে থাকলে না সত্যি একদিন হার্ট অ্যাটাকে মারা যাব। কি সব আবল তাবল বলো দেখি। আরে অনিমেষ, এটাই বাস্তবতা, বুঝলে? অবসরে যাওয়ার পর বুঝতে পারলাম আমার সময়টা ফুরিয়ে গেছে। জানো নরেন্দা, একটা সময় কাজ করতে করতে হাঁপিয়ে উঠতাম, আর ভাবতাম কয়েকদিনের জন্য যদি পালিয়ে যেতে পারতাম। কোনো কাজ থাকবে না, টেনশন থাকবে না, শুধু বিশ্রাম আর বিশ্রাম। কিন্তু চাকরিটা যখন অবসর দিয়ে দিল, এখন আর ভালো লাগে না। রাস্তায় যে লোকটা ঝাড়ু দিচ্ছে পারি না তার হাত থেকে নিয়ে আমি নিজেই শুরু করে দিই। অবসর শক্তি একটা অভিশাপ, বুঝলে? হুম, বুঝতে পেরেছি। বার্ধক্য চেপে বসেছে তোমাদের। তা ডাবের জল খাবে নাকি? খেলে আমার সাথে এসো, তারপর আমরা ফিরবো আমাদের আশিয়ানায়। আগে রাউন্ড শুরু করি। আচ্ছা, আমাদের আরেক পার্টনার কোথায়? সে তো বরাবরই দেরি করে। শুনেছি ইদানিং নাকি তার হাঁটুর ব্যথাটা বেড়েছে। গতকালকেও তো আসেনি। একটাবার গিয়ে দেখে আসবে নাকি? ইচ্ছে তো আছে, কিন্তু তার পরিবারের অবস্থা তো জানোই। পরিবারের লোকগুলো বড্ড পীড়া দেয় লোকটাকে। বয়সের কারণে সে জীর্ণ অকেজো, এটা বারবার বলে বোঝাতে হবে নাকি? পরিবারের জন্য কি এই মানুষটা কিছুই করে নাই কখনো?
এই রাউন্ডার দিবে নাকি, না এখানে ডাব খাবে? ডাব খাই, তারপর একটু জিরিয়ে ফিরিয়ে যাই। এই ভাই, 3টা ডাব দাও তো। আমরা বেঞ্চিতে গিয়ে বসি, তুমি কেটে সেগুলো নিয়ে আসো, এই নাও টাকা। জি স্যার, আপনারা বইন, আমি আনতাছি। ডাব খাওয়া আমাদের প্রায়ই হয়, তাই পছন্দটা ডাবওয়ালা জানে। ডাবে শ্বাস থাকতে পারবে না, শুধুই থাকবে জল। আমরা প্রতিদিনই চেষ্টা করি কিছু না কিছু করতে, নিজেকে ব্যস্ত রাখার জন্য। শেষ বয়সে বন্ধু জোগানোটা খুবই কষ্টকর। ভাগ্য গুণে তাদের পেয়েছিলাম নিজের মতো করে। এই বয়সে ডান পিঠে ভাবটা আমাদের হয়ে ওঠে না, তবু চেষ্টা করি। প্রাণ আছে তাই বেঁচে থাকা যাকে বলে। সারোয়ার, তোমার সময় আছে নাকি, নাকি বাসায় ফিরবে? কেন বলো তো? না, ভাবছিলাম আজ একটু আড্ডাবাজি করি নরেন্দ্রদার ওখানে। আরে বলো কি, ভেবে নিয়েছো যখন পার্টনার, তাহলে হয়ে যাক 4 জনের একটা ম্যাচ। কিন্তু পিটার তো আজও আসেনি, হয়তো বাসায় আবার নতুন কোনো ঝামেলায় জড়িয়েছে। এই নরেন্দা, আমার মনে হয় তার বিষয়ে আমাদের একটা কিছু করা প্রয়োজন। লোকটা আপনজনের কাছে কেমন যেন নরক যন্ত্রণায় ভুগছে। তার সন্তানগুলো সত্যি অমানুষ। নিজের অভিভাবককে কেউ এভাবে হেলাফেলা করে। কি করবে, এটা পারিবারিক বিষয়। তাই বাইরের কেউ কিছু বললে বা এগিয়ে এলে কেমন যেন অশালীন দেখায়। তাছাড়া পিটারও তেমন কোনো প্রতিবাদ করছে না, সবই তো সহ্য করছে। তোমাদের ভদ্রতা নিয়ে তোমরা থাকো, আমি কোনো একদিন ঠিকই গিয়ে হাজির হব। প্রয়োজনে ওয়ার্ড কমিশনারকে জানাবো। আচ্ছা এই, তোমার কি মনে হয় ওয়ার্ড কমিশনার কিছুই জানে না? সারোয়ার সবই জানে। পিটার যদি কাউকে কিছু না বলতে চায়, তাহলে কেউ প্রতিবাদ করতে আসবে না, কারণ বিষয়টা পারিবারিক। আর পিটার এখন তার সন্তানদের উপর নির্ভরশীল। নরেন্দ্র তার কথার সাথে আমিও একমত পোষণ করছি। আমরা কিছু একটা করতে গেলেই পিটার সামনে এসে বাধা দিবে। সন্তান যতই খারাপ আচরণ করুক, কোনো বাবা চাইবে না অন্য কেউ তাদের কিছু বলুক। এই তো, যাক, বলতে বলতে চলে এলাম আমাদের প্রাণের ঠিকানায়, নিকুঞ্জ নিকেতন। রাস্তা রাস্তার অপর পাশ থেকে বাড়িটার দিকে তাকালে মনে হয় আমাদের অনেক পরিচিত, একেবারে আপনজনের মতো। একটা লোহার গেট, সোজা ভিতরে ঢুকতেই প্রশস্ত একটা পথ, যার দুপাশে কিছু ফল ও ফুলের বাগান। যদিও পুরাতন, তবু এই শহরের সুউচ্চ অট্টালিকাগুলোর চেয়ে কোনাংশে কম না। পুরাতন বাড়ি যেগুলো ছিল, প্রায় প্রতিটি বাড়ি আধুনিকায়নের নতুন রূপ নিয়ে গড়ে উঠেছে। কিন্তু নিকুঞ্জ নিকেতন সেই আদিকালের অস্তিত্বকে আগলে টিকে রয়েছে নাগরিক জীবনে। বাড়িটা পূর্বপুরুষের স্মৃতি বিজড়িত, তাই এটাকে আর নতুন করে গড়ায়নি। পুরাতন কোনো কিছুই বেশি দিন টিকে থাকে না, তাকে বিবর্তিত হতে হয়। পুরাতন দিনের মানুষগুলোর সাথে এখানে একটু ঝামেলা হয়ে যায়, কারণ আমরা বিবর্তন চাই না। চাই না আমাদের সময়কার কোনো কিছু বদলে যাক। প্রবীণরা যতই পুরাতন হই না কেন, চেষ্টা করি আজকের সময়ে নিজেদের ধরে রাখতে, কারণ আমরা বুঝতে পারি মায়ার এই পৃথিবীতে বেশি দিন একটা নেই। সময়টা ফুরিয়ে আসছে, এক এক করে যখন সবই ছুটে যাচ্ছে, তখন প্রাণটাও দেহ থেকে কোনো একদিন ছুটে যাবে। আমাদের সময়কার পুরনো কিছু যখন পাল্টে নতুন করে গড়ে দেওয়া হয়, কেন জানি মেনে নিতে পারি না। কারণ সেটাতে তখন আর আমরা থাকি না, থাকে না আমাদের স্মৃতি, অনুভূতি, ছোঁয়া। আমারই কোনো কিছু যখন গড়ে ওঠে নতুন করে, সেটাতে তখন আমার থেকে বদলে হয়ে যায় পর। নতুন আর পুরাতন প্রজন্ম যে যার মতো করে টিকিয়ে রাখতে চায়। প্রবীণ চায় আগলে রাখতে যা কিছুই সে অর্জন করেছে, আর নবীন সেটাকে বদলে দিয়ে আধুনিকতার ছোঁয়ায় গড়ে তুলতে চায়। না চাইতেও যেন একটা সমাপ্তি, আর অন্যদিকে প্রাপ্যতা, দুটোতেই চলে নীরব যুদ্ধ। কথাগুলো আমার ডায়েরিতে লিখে রাখতে হবে, নতুবা ভুলে গেলে আর মনে আসে না। আমাদের প্রত্যেকেরই তার অনুভূতিগুলো প্রকাশ করা উচিত, কারণ মানুষের মধ্যে
অন্যকে বুঝে নেয় আর সেই দক্ষতা এখন আর নেই। সকলে ছুটতে ছুটতে এতই গতিশীল যে কাউকে ভাবার সে সময়টুকু নেই। যান্ত্রিকতায় অনুভূতিগুলো যেন ক্ষয়ে যাচ্ছে। এই নরেন্দ্রদা, আমরা মানুষ তো তিনজন, এখন আরেকজন পার্টনার কোথায় পাই বলো তো? না, পিটারকে নিয়ে আর পারলাম না। কতবারই বলেছিলাম আড্ডায় সময় মতো চলে এসো, দেখবে জীবনের রূপ পাল্টে যাবে। সারা দিন সমস্যা নিয়ে পড়ে থাকলে একটা মানুষ বাঁচে কিভাবে? সার্ভার, যে ঝামেলা পোহায় একমাত্র সে বোঝে এর ব্যথা কতটুকু। এটা ক্যান্সারের ব্যথার চাইতেও ভয়াবহ, বুঝলে? না পারে বলতে, না পারে সইতে। আমি এমনই কিছু একটা সহ্য করেছি কিছু আগে, তাই বুঝি। তা ঠিকই বলেছে অনিমেষ, পচে যাওয়া সবজি দিয়ে আর কতটুকুই বা বেছে নিয়ে রান্না করতে পারবে। বাহ সার্ভার, চমৎকার বললে তো। তুমি তো সাহিত্যিক হয়ে গেলে দেখি। আরে কি বলো, সত্যি? বইটা তাহলে লিখেই ফেলবো। আমি একটা সমাধান দিতে পারি তোমাদের। কি? আজ ক্যারাম বাদ দিয়ে তোমরা দাবায় কেন নিজেকে জাহির করছো না? নাস্তার পর একটা ম্যাচ সেরে না হয় পরবর্তীটা ভাবা যাবে। বেশ, আমরা তাহলে দাবায় লড়বো। আর তুমি কি করবে? আমার তো সঙ্গী আছে, ডায়েরিটা নতুবা বাগান। তোমরা দুপুরে আমার বাসায় লাঞ্চ সেরে নিও। আমি কাজের লোককে তোমাদের জন্য রান্নার ব্যবস্থা করতে বলে দিচ্ছি। নাস্তার পর ওরা চলে গেল দাবার আড্ডায়, আর আমি ডায়েরিটা নিয়ে বসে গেছি। এভাবে লিখতে গিয়ে ডায়েরি অনেক জমেছে, কিন্তু কখনো পড়া হয় না, শুধু লিখেই যাই। ডায়েরি লেখা একটা ব্যর্থ প্রচেষ্টা মাত্র। এটা কোনো সুফল আছে বলে আমার মনে হয় না। তবে মানুষের মনের ভাব প্রকাশের জন্য একটা উপলক্ষ বা মাধ্যম প্রয়োজন। ডায়েরি সেই নীরব বন্ধুর কাজটা করে ফেলে, যেখানে মন খুলে লেখা যায়। ভাবনার কথাগুলো সবসময় চেষ্টা করি লিখে নিতে। কোনো ভাবনা ছুটে গেলে কষ্ট লাগে। ভাবনাগুলো মাথায় আসে, আর এটাকে মনে কিছু সময়ের জন্য বিশ্লেষণ করলাম, তারপর শূন্যে হারিয়ে গেল। আর খুঁজে পাই না, শত চেষ্টায়ও না। মনটা তখনই বিষণ্ণ হয়ে ওঠে, আর মাথায় প্রেসার দিতে থাকি মনে পড়ুক, পড়তেই হবে, পড়া উচিত। কিন্তু আর মনে পড়ে না। এত সব ব্যর্থতার মাঝে আর একটা বাড়ে। একা থাকি তো, তাই ভাবনাগুলো ছাড়া আমার কাছে আর কোনো আপনজন নেই। মাঝে মাঝে আমি গাছের সাথে কথা বলি, কারণ মনের অভিব্যক্তিগুলো কাউকে না কাউকে বলতে হয়। বুকের ভিতর কত কিছু জমা থাকে, সেগুলো জানাতে হয়, তখন বুকটা হালকা লাগে। আজ ওদের নিয়ে এসেছি নিজের শূন্যতা ঘোচাতে। ছাড়াও একটা মজার মানুষ, সে পাশে থাকলে নিজেকে কখনো শূন্য মনে হয় না। 60 বছর বয়সেও যেন 25-এর চঞ্চলতা সে ধরে রেখেছে। আমার জীবনটা এখন এই চারজনের মাঝেই সীমাবদ্ধ রেখেছি। ছেলেটা দেশের বাইরে চলে যাওয়ার পর বড় একা হয়ে যায়। আবার অবসরটাও ছিল আমার ঘাতক ব্যথার মতো। পেরে উঠছিলাম না কিছুতেই। ভাবছিলাম শেষ কি হয়ে গেল জীবনটা, কিন্তু প্রাণ তো আছে। তাহলে বেঁচে থাকতে সমস্যাটা কোথায়? নাগরিক জীবনটায় কারো কাছে সময় নিয়ে অন্যকে একটু সময় দেয়া, লাখো জনতার ভিড়েও যেন প্রতিটি মানুষ একা। একদিন হঠাৎ মনের ভাবনার উদয় হলো, এভাবে নিতে গেলে তো লাভ নেই, বেঁচে থেকেও বারবার মরতে পারবো না। অবসর মানে জীবনের একটা অধ্যায় শেষ, জীবনটা নয়। তখনই জীবনের শেষ অধ্যায়টা নতুন করে আবার শুরু করেছিলাম। আমাদের চারজনকে দিয়েই শুরু হয় এই নতুন পথ চলা, আর পরিচয়টাও হয়েছিল এই পার্কে। প্রায়ই আসতাম এখানে, এবং হরহামেশা খুঁজতাম কাউকে একটু প্রাণ খুলে কথা বলার জন্য। বুকের ভিতর জমা অনেক কথা, যা জমতে জমতে স্তূপাকারে ওজন বাড়াচ্ছে। একটু ভরসার কাউকে পেলে কথাগুলো বলে তার ওজনটা কমাতাম। আশপাশের অনেকেই আছে, কিন্তু ভরসা পাই না, কেন সেটা জানা নেই। সেদিন প্রথম পরিচয় হয় অনিমেষের সাথে। দেখি পার্কের একটা বেঞ্চিতে একটা লোক জড়সড় হয়ে বসে আছে, যেন তার দেহ এখানে এবং সে আছে অন্য কোথাও। আশপাশের এত শোরগোল, মানুষের আনাগোনা, কিছুই যেন তাকে স্পর্শ করছে না।
ধীরে ধীরে তার কাছে যাই, পাশে বসার জন্য অনুমতি চাইলে শুধু মাথা নাড়িয়ে এসে সম্মতি জানাই। তারপর আবার ভুলে ভুলে যায় তার নিজ জগতে। তাকে বেশ কিছুক্ষণ লক্ষ্য করলাম, কিছুই বুঝতে পারলাম না। অবশেষে কথার পর্বটা আমাকে শুরু করতে হয়েছিল। নমস্কার, আমি নরেন্দ্র নারায়ণ দাস। আমার কথায় যেন তার টনক নড়েনি। আবার তাকে একইভাবে নাম প্রকাশ করলাম। হঠাৎ এক প্রকার চমকে বলে উঠে, আমাকে কিছু বললেন? কিছুক্ষণ থেমে তারপর নিজের নামটা পুনরায় বললাম। মুখ তুলে আমার দিকে তাকিয়ে বেশ কিছুক্ষণ পর বলে, অনিমেষ ঘোষ। প্রতিদিন আসা হয় আপনার? না, মাঝে মাঝে। তবে এখন থেকে প্রতিদিনই আসার চেষ্টা করব। এখানে আসলে ভালো লাগে। রিটায়ার লোক তো, তাই করার মতো তেমন কিছু নেই। নাতি নাতনিদের নিয়ে স্কুলে দিয়ে এখানে আসি, আবার ছুটি হবে 1.5 ঘন্টা পর, তখন তাদের নিয়ে বাসায় চলে যাব। আপনি? আমিও আপনার মতো একজন। চাকরি শেষে এখন অবসরের সময় কাটাই, নিজের দেখাশোনা নিজেই করি। তাহলে আপনার পরিবার? একটা মাত্র ছেলে, আর কেউই নেই। গিন্নি মারা যায় ছেলেটার বয়স যখন 10। তারপর বাপ ছেলে দুজনেরই সংসার এভাবে কাটাতে থাকি অনেক বছর। চাকরির সুবাদে বিভিন্ন জেলায় ঘোরা হয়েছে। ছেলেটাকে নিয়েই গড়ে ওঠে আমার জীবন। ছাত্র ভালো, তাই মনোনিবেশ ছিল তাকে গড়ে তোলার। আমরা বাবা মায়েরা সন্তানদের জন্য কিছু করতে কার্পণ্য বোধ করি না, তাই না? ঠিকই বলেছেন দাদা। খুব যত্নে, অভিজ্ঞতায় ও দক্ষতার ছাঁচে গড়ে তুলি, যেন মূল্যবান একটা রত্ন। আর যখনই রত্নটা তৈরি হয়ে যায়, তখন কেমন যেন একটু একটু করে অচেনা হতে থাকে। তারপর হারিয়ে যেতে যেতে তার মধ্যে আর আপনটা থাকে না। রত্নটা নিজের হয়েও যেন অধিকারে নেই এমন মনে হয়। মা বাবা সন্তান গড়ার কারিগর, আর সেই কারিগরই যখন সন্তানকে তৈরি করে ফেলে, তখন অনিচ্ছায় হলেও কোনো একদিন ছেড়ে দিতে হয়, জানেন? এত যত্ন করা মানুষটাকে কিভাবে হারিয়ে যেতে দিই, মনটা যে মানে না। দাদার নামটা কি যেন বললেন? নরেন্দ্র নারায়ণ। হ্যাঁ, নরেন্দা। আপনার কথাগুলো মনে গেঁথে যায় দাদা। নিজের মতো কাউকে পাইনি বলেই কেমন যেন দমবন্ধ অবস্থায় থাকতে হয়েছিল। ঈশ্বর হয়তো আপনাকে পাঠিয়ে দিয়ে আমাকে করুণা করেছেন। কি যে বলেন না দাদা, আমাদের নিয়তি যুদ্ধ করেছেন বিধাতা। এই যে পৃথিবী দেখছেন, এটা ওই সৃষ্টিকর্তারই নটমঞ্চ, যার প্রত্যেকটা চরিত্রে আমরা এক একজন রয়েছি। তিনিই রূপকার, তিনিই পরিচালক। বাহ, বেশ বলেছেন, মনটা ভরে গেল। নাতি নাতনিকে নিতে যেতে হবে, আমি এখন উঠব। আগামীকাল দেখা হবে আপনার সাথে। হ্যাঁ, যদি বেঁচে থাকি তাহলে এই বাদাম গাছতলায় এসে বসবো। যদি বেঁচে থাকি কেন? এটা তো হতাশার বাণী। বয়সটাই এমন, বেঁচে থাকার কোনো গ্যারান্টি নেই। যদি এসে দেখবেন আমি নেই, তাহলে কিছুক্ষণ অপেক্ষা করবেন। হয়তো হাঁটতে গেছি এদিক সেদিক, কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবো। আর যদি না আসি, তাহলে যা বুঝার বুঝতে পারেন। আপনার সাথে পরিচয় হয়ে ভালোই হলো। আমি আর একা থাকছি না বোধ হয়। আজ অনুমতি দিন, আগামীকাল দেখা হচ্ছে তাহলে। সময়গুলো কাটানোর মানুষ পেয়ে গেলাম যাকে বিশ্বাস করা যায়। তার বিষয়ে জানতে ইচ্ছে যায়, তার বিষয়ে জানতে চাইলে হয়তো আমাদের মনের বিষয় ও ব্যথাগুলো কাছাকাছি হবে। পরবর্তী দিন বরাবরের মতো পার্কে আসি, বেঞ্চিতে বসে কিছুক্ষণ অপেক্ষা করি, তারপর রাউন্ডে চলে যাই। আবার এসে বসি, কিন্তু তার কোনো দেখা নেই। মনটা খারাপ হয়ে উঠল। অবশ্য মন খারাপ করে কি হবে, এরই নাম জীবন। এখানে কারো অপেক্ষা করে লাভ নেই। মনটাকে শূন্য ভাসিয়ে দিয়ে আবার স্বাভাবিক হয়ে উঠলাম। প্রায় কয়েকদিন হয়ে গেল, এরই মাঝে দুদিন বৃষ্টি থাকায় আমারও আসা হয়নি পার্কে। তারপর একদিন রাউন্ড শেষ করে বেঞ্চিতে বসে আছে ক্লান্ত হয়ে, তখন পাশে একজন এসে বসলো।
তাকাতেই দেখি সেই ভদ্রলোক। হারিয়ে গিয়েও যেন আবার ফিরে পাওয়া। কি ব্যাপার দাদা, এতদিন কোথায় ছিলেন? ওই বউ ছেলের সাথে আমাকে যেতে হয়েছিল, বউয়ের বাপের বাড়ি, তাই আসতে পারিনি। গতকাল এসে নামলাম। আমার খুব ইচ্ছে ছিল জানেন, এসে আপনার সাথে জমিয়ে আড্ডা দিই। আপনার নাতির স্কুল কটায় শুরু হয়? ওরা ভাই বোন দুজন। নাতি পঞ্চম শ্রেণীতে আর নাতিন দ্বিতীয়। ওদের মর্নিং শিফটে স্কুল, 7টায় পিটি শুরু। তার আগেই চলে আসতে হয়। আপনার তাহলে বড় দায়িত্ব। তা বটে। আচ্ছা, বাকি সময়টা আমার সাথে এই পার্কে হেঁটে কাটাতে পারেন। আমি নিজেও একটা পার্টনার পেয়ে গেলাম। মন্দ বলেন। আগামীকাল থেকেই শুরু করছি তাহলে। বেশ, চলুন এই খুশিতে ডাব খাই। কচি ডাব ডায়াবেটিক রোগীদের জন্য নাকি অনেক উপকারী হয়। আমার আপত্তি নেই, চলুন। ডাব খেতে খেতে গল্প জুড়ে দেই, কি বলেন? হা 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 হা। আমরা দুজনেই ডাব খাওয়া নিয়ে বেশ আনন্দ প্রকাশ করছি। আনন্দ শুধু ডাব খাওয়া নয়, নিঃসঙ্গতা গুছানো। এবারে দেখায় দুজনে কেমন যেন বন্ধুর মতো হয়ে উঠেছি। প্রতিদিন একসাথে হাঁটছি, ডাব খাচ্ছি, হাসি, আনন্দ আর আন্তরিকতায় যেন আমরা খুব কাছের হয়ে উঠলাম। আগের সেই অনিমেষটা এখন আর নেই। নিঃসঙ্গ জরাজীর্ণ একটা মানুষ, যার অসহায়ত্ব সেদিন ভেসে উঠেছিল চেহারায়। প্রতিদিনই আসা হয়, কথা হয়, বলা হয় কত কিছু, কিন্তু জানা হয় না নিজেদের। তারপর একদিন নিজেই প্রকাশ করে ফেললাম জানার আগ্রহ নিয়ে। কি জানতে চাচ্ছেন দাদা? অবসরের আগের জীবন আর পরের জীবনের গ্যাপ অনেক। একটার সাথে অন্যটা মিলবে না। ঠিক বলেছেন। মিলিয়ে নেওয়া অনেকটা কষ্টের, আর হয়েও ওঠে না। তবুও জানার অনেক কিছু থেকে যায়। আমি ছিলাম শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা। 2 ছেলে 2 মেয়ের মাঝেই কেটেছে স্বামী স্ত্রীর সুখের সংসার। চাকরি থাকাকালীন মেয়েদের বিয়ে দিয়ে দিয়েছি। বড় মেয়ের স্বামী একটা কলেজের শিক্ষক, আর ছোট জনের ইঞ্জিনিয়ার। ছেলেদের কথা না বললেই নয়। বড় ছেলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তার স্ত্রী অ্যাডভোকেট। আর অন্যজন ডাক্তার, তার স্ত্রীও ডাক্তার। ছেলেমেয়েরা যার যেমন ব্যস্ততায় কাটায়, সারাক্ষণ আমরা স্বামী স্ত্রী ছিলাম আমাদের মতোই। বাসা এমন একটা জায়গা জানেন, যেখানে সারাদিনের কর্মব্যস্ততা শেষে জীবনের গাড়িটা এসে স্থির হয়। চাকরি শেষে যেদিন অবসরের সময়টা চলে এলো, তখন একটা ধাক্কা খেলাম। গতিশীল জীবন থেকে যেন এক মুহূর্তে স্থির হয়ে যাওয়া। তবুও মিলে নিতে হবে, তাই চলমান ছিল জীবনটা। কিছুদিন পর সন্তানদের দৈনিক ব্যস্ততার সাথে যেন তাল মিলিয়ে উঠতে পারছিলাম না। তাদের জীবনের গতি আর একটা অবসর মানুষের জীবনের গতি এক হবে না, এটা স্বাভাবিক বিষয়। তারা নিজ নিজ কর্মস্থল বেছে নিল, আর সেখানেই নীড় গড়েছিল। কোনো উৎসব বা আয়োজনে পুরো পরিবার একসাথে হতাম, ভালো লাগতো। তারপর যখন তাদের চলে যাওয়ার সময় হয়, মন না চাইলেও বিদায় দিতে হতো। 2-4 দিন যদিও খারাপ লাগতো, তারপর স্বাভাবিক হয়ে যেতাম। কারণ সে সময় গিন্নি থাকতো আমার সাথে, তাই কোনো বিষয়ে অস্বাভাবিক লাগেনি। একদিন হঠাৎ দেখি জীবনসঙ্গীটা হাত ছেড়ে কোথায় যেন হারিয়ে গেল। রাতে একসাথে ঘুমিয়েছিলাম। সকালে আমি তো জেগেছি, তার আর জায়গা হয়নি। অনিমেষদা, আজ থাক না হয়। একটু স্বাভাবিক হয়ে একটা মানুষের সাথে আরেকটা মানুষের জীবনসূত্র যখন গেঁথে দেওয়া হয়, তখন ধীরে ধীরে না চাইতেও যেন অভ্যস্ত হয়ে ওঠে একে অপরে। আর এটা যখন দীর্ঘ একটা পথ পাড়ি দিয়ে চলে আসে অনেক দূর, তখন হঠাৎ তার অভাব যেন অস্থির করে তোলে। মায়ের মৃত্যুর সংবাদ শুনে ছেলে মেয়েদের ফিরে আসতে কিছুটা সময় লেগে যায়। সৎকার শ্রাদ্ধা অনুষ্ঠান শেষে তারা যে যার কর্মস্থলে চলে যাবে, অথচ আমি যাব কোথায়? দাদা, সেদিন খুব অসহায় বোধ করেছিলাম জানেন। 4 সন্তান, এতগুলো জায়গা, অথচ আমার যাওয়ার জায়গাটা যেন নেই।
প্রত্যেকের জীবন হয়ে উঠেছিল একান্ত ব্যক্তিগত। সন্তান যেন আমার আপন হয়েও আপন নয়। কোথায় ছিল ভুলগুলো মিলিয়ে নিতে পারছিলাম না। আমি তাদের ব্যক্তিগত জীবনটায় কোনো ব্যক্তিই নই, শুধু একটা পণ্য যাকে রাখার জন্য একটা জায়গার প্রয়োজন। ওদের আলাপচারিতা আড়ালে দাঁড়িয়ে শুনছিলাম। তারপর ভাবলাম, না, এখানে এভাবেই কাটাবো বাকি জীবনটা। তারা নিতে চাইলো সাথে করে। আমি বুঝতে দেইনি যে তাদের আলোচনাগুলো আমার জানা আছে। শুধু বললাম, যখন একা থাকতে সমস্যা হবে তখন চলে আসবো। ওরা ফিরে গেল যার যার গন্তব্যে। এখন আমি শুধুই একা। স্ত্রী শোক কাটিয়ে যখন ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করলাম, তখন কেমন যেন অসহায়ত্ব ঘিরে ধরলো আমাকে। আমার পৃথিবীর মানুষগুলো এক এক করে উধাও হতে লাগলো। যারা একান্ত আপন তারাও অচেনা হতে লাগলো। আমার গণ্ডিটা ধীরে ধীরে হয়ে যাচ্ছে জনশূন্য। দিনের পর দিন কেমন যেন মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছি। কিছুই মনে থাকছে না। বাসা থেকে বের হচ্ছি, অথচ কিছুক্ষণ পর ভুলে যাই কেন বের হলাম, কোথায় যাব। দোকান থেকে কিছু নিলে টাকা দিয়ে পণ্য না নিয়েই চলে আসি। একদিন আমার নিজের নামটা প্রকাশ করতে পারিনি এক অপরিচিত লোকের কাছে। বুঝতে পারছি কিছু একটা চলছে আমার মধ্যে, কিন্তু উপায় খুঁজে পাই না। সমস্যাগুলো দিনের পর দিন বাড়তে লাগলো। তখন পাড়ার এক দোকানি আমার কাছ থেকে পরিবারের অন্যদের নাম্বার নিয়ে তাদের নক দিল, কিন্তু সে জানতে দেয়নি আমাকে। কিছুদিন পর হঠাৎ ছেলেমেয়েরা উপস্থিত দেখে আমি কিছুতেই মিলিয়ে নিতে পারছিলাম না। আমার এই অবস্থা দেখে অবশেষে কোনো কথা না শুনেই ওরা আমাকে এখানে নিয়ে আসার সিদ্ধান্ত নেয়। এ শহরে আমার আসা বেশি দিন হয়নি, এই তো মাস চারেক হবে। আমার সাথে কাজের মানুষ একটা সবসময় থাকতো। গত কয়েকদিন যাবৎ আর তাকে আনছি না। আমি প্রায়ই এখানে আসতাম। আর এইভাবে একদিন আপনি এলেন, তারপর তো এই আজকে আমরা। জানেন, আমি বেশ কয়েকটা দিন আপনাকে লক্ষ্য করেছিলাম। কেমন যেন জড়সড় হয়ে একটা মানুষ বসে আছে। বেশ আগ্রহ ছিল আপনাকে জানার। কেন? হয়তো আপনার মতো আমার জীবনটাও কোথাও মিলে যেতে পারে। আমরা অনেক বিচিত্র নরেন্দ্রদা। সফলতার পিছনে ছুটি, তারপর পেয়ে গেলে সেটা সামলাতে পারি না। আবার কামনা করি আগেরটা, তখন আর হয়ে ওঠে না। সারাদিন খুবই একা কাটে আমার। ছেলে আর ছেলের বউ যার যার কর্মস্থলে থেকে বাসায় ফিরে সন্ধ্যায়। তারপর তাদের ক্লান্তি আর পরিশ্রমে নেতিয়ে পড়ে। আমাদের সকলের দেখা হয় রাতে খাবারের টেবিলে। যান্ত্রিক জীবনটায় তাদের তখনও সময় নেই, কারণ খুব ভোরে উঠে ছেলে মেয়েদের স্কুলের জন্য তৈরি করে দিয়ে নিজের অফিসের জন্য বের হবে। আর আমার আমার তো সেরকম কিছু নেই। বাচ্চাদের স্কুলে আনার বিষয়টা নিজের জন্যই সুযোগ করেছি। আমার মানসিক অবস্থার কথা বিবেচনায় এনে প্রথমে তারা রাজি হয়নি। তারপর বাসার কাজের লোককে সাথে দিয়ে আমাকে এই সুযোগটা দেয়া হয়। দাদা, আমাকে উঠতে হবে, বাচ্চাদের স্কুল ছুটি হয়ে যাচ্ছে। আপনার সম্পর্কে কিন্তু তেমন একটা জানা হয়নি। আগামী দিন আপনারটা শুনবো। অপেক্ষায় থাকলাম। অবশ্যই অবশ্যই। তার সাথে কোন জায়গাটায় আমার মিলবে সেটা জানা যদিও, তবুও তাকে ঘিরে আমার জানার আগ্রহটা ছিল প্রবল। যাক, অবশেষে জানা হলো, কিন্তু এতটুকুতে আমি যেন সন্তুষ্ট নই। আরো অনেক কিছু জানার আছে যা এখনো অজানা রয়ে গেছে। আমার শুধু তাকে জানার আগ্রহই ছিল না, ইচ্ছে ছিল নিজের ভিতরে জমে থাকা বিষয়গুলো বলার, যেটা এখনো অসম্পূর্ণ রয়ে গেল।